জন লক মুখ্য গুণ এবং গৌণ গুণ সম্পর্কে তিনি কীভাবে ব্যক্ত করেছেন, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়ালিটি নিয়ে তাঁর যে ধারণাগুলো দিয়েছেন সেইটা আজ আমি ব্যাখ্যা করব। লকের মতে জড়বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব থাকলেও তাকে আমরা সরাসরিভাবে জানতে পারি না, আমরা তার গুণের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি। মুখ্য গুণ এবং গৌণ গুণ নিয়ে তিনি উল্লেখ করেছেন, বস্তুর গুণ যেমন দুই প্রকার, তেমনি সংবেদনমূলক সরল ধারণাও দুই প্রকার, মুখ্য গুণের ধারণা এবং গৌণ গুণের ধারণা। বস্তুর গুণ এবং গুণের ধারণার মধ্যে পার্থক্য রয়েছে। লকের মতে যা কিছু সরাসরিভাবে আমাদের প্রত্যক্ষণ, চিন্তন বা জ্ঞানের বিষয় হয় তাই হলো ধারণা, আর সেই বিষয়ের অন্তর্নিহিত যে শক্তি আমাদের মনে ধারণাকে সৃষ্টি করে তাকেই বলছে গুণ। একটা এখানে এক্সাম্পল দেব। তুষারগোলকের দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝিয়েছেন, তুষারগোলক তার অন্তর্নিহিত যে শক্তির দ্বারা আমাদের মনে শুভ্রতা, শীতলতা, গোলক আকৃতি এইসব ধারণার উৎপন্ন করে তা হলো গুণ, আর মনস্থ যে সংবেদন বা প্রত্যক্ষ রূপটা যে সেটা হচ্ছে ধারণা। লকের মতে মুখ্য গুণ হলো বস্তুর নিজস্ব গুণ, যা সাধারণভাবে সব জড় বস্তুতেই থাকে, যা কেউ প্রত্যক্ষ করুক বা না করুক মন নিরপেক্ষভাবে বস্তুর মধ্যেই সেটা থাকছে এবং যাদের একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করা যায়। যেভাবেই আমরা বলবো না কেন সেই যে বস্তুর মুখ্য গুণটা হবে সেটা সব সময় যে দিক থেকেই দেখবো না কেন সেটা সবসময় ঠিক হবে। বিজ্ঞান যেসব বস্তু ধর্ম নিয়ে আলোচনা করে, যেসব ধর্মের পরিমাপ সম্ভব সেই সব ধর্ম মুখ্য গুণ, যেমন বিস্তার, আকার, আয়তন, গতি, স্থিতি, ভার, এগুলো হচ্ছে মুখ্য গুণ। এগুলো সবসময় একই রকম থাকে। যেমন একটা শস্য দানাকে যদি বিভিন্ন খণ্ডে বিভক্ত করা যায়, সেই সব খণ্ডাংশের মধ্যেও সেই একটা নিজস্ব গুণ বর্তমান থাকছে। তাই মুখ্য গুণের একটা নিজস্ব গুণ রয়েছে যেটা দেশকাল নির্বিশেষে সবসময় একই রকম হবে। গৌণ গুণের ক্ষেত্রে দেখা যায় যে গৌণ গুণ বস্তুর নিজস্ব গুণ নয়। মুখ্য গুণ যে অর্থে বস্তুগত, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ, গৌণ গুণ কিন্তু সেই অর্থে বস্তুগত নয়। মুখ্য গুণের ধারণার অনুরূপ ধর্ম যেমন বস্তুতে থাকে, গৌণ গুণের ধারণার অনুরূপ সেই রকম বস্তুতে আশ্রিত থাকে না। আলোকচিত্রের অথবা চিত্রের সঙ্গে যেমন অরিজিনালের অনুরূপতা রয়েছে, মুখ্য গুণের ধারণার সঙ্গে বস্তু ধর্মের তেমন কোনো অনুরূপতা থাকলেও গৌণ গুণের সঙ্গে ধারণার সঙ্গে বস্তু ধর্মের সেই রকম অনুরূপতা থাকে না। অর্থাৎ মুখ্য গুণের যে মানে অরিজিনালিটি রয়েছে, মুখ্য গুণের যে একটা নিজস্ব ধর্ম রয়েছে, গৌণ গুণের ক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাটা কার্যকরী হয় না। বস্তু আমাদের কাছে আকার সমন্বিত রূপে প্রতিভাত হয় এবং বস্তুতেও বাস্তবিকভাবে আকারটা থাকে। বস্তু আমাদের কাছে রং সমন্বিতভাবে প্রতিভাত হচ্ছে, কিন্তু রং বাস্তবিক বস্তুতে থাকে না। রং জাতীয় গুণ তাই গৌণ গুণ, বস্তুর নিজস্ব গুণ নয়। লকের মতে রং, গন্ধ, স্বাদ, উষ্ণতা এগুলো হলো গৌণ গুণ, কেননা এই সবের কোনোটির মন নিরপেক্ষভাবে বস্তুতে থাকে না। এসবের কোনোটি বস্তুর সাধারণ ধর্ম নয় এবং স্থানকাল পাত্রভেদে দেখা যায় অনুভবও ভিন্ন ভিন্ন হয়। যেমন উজ্জ্বল আলোয় যেটাকে আমরা লাল দেখব এবং সেটা দেখব কম আলোতে কিন্তু আমরা সেই রকম লালটা কিন্তু ঠিক অ্যাকুরেটভাবে আমরা দেখতে পাবো না। আবার আলো না থাকলে বস্তুর কোনো রঙই দেখা যায় না। আসলে গৌণ গুণের অনুভব আমাদের যেভাবেই হয় না কেন ঠিক সেইভাবে তারা বস্তুতে থাকে না। অর্থাৎ গৌণ গুণ আমরা কিন্তু আলো ভেদে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্ন রকম হয়ে যাচ্ছে। যেমন লাল রং, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে রঙকে কেবল কয়েকটা লাল আভার ছিটেযুক্ত স্বচ্ছ তরল পদার্থ রূপে অনুভূত হচ্ছে। আবার আরও শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে লালের সেই যে ছোট ছোট ছিটগুলো সেগুলো হচ্ছে অপসারিত হচ্ছে। সুতরাং রস, গন্ধ, স্পর্শ এইসব গৌণগুণ সম্পর্কে একই কথা বলা চলে। তাই গৌণগুণগুলো হচ্ছে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী, ব্যক্তি যেরকমভাবে দেখতে চাইছে সেইভাবে কিন্তু সেগুলো তাদের কাছে দেখা দিচ্ছে। লকের মতে গৌণগুণগুলো মুখ্য গুণের মতো বস্তুধর্ম না হলেও সেই গৌণগুণগুলো এগুলো কল্পিতও নয়। গৌণগুণের যে কোনো রকম বাস্তব ভিত্তি নেই এরা এমনও নয়, মানে গৌণ গুণের যে বাস্তব ভিত্তি রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এটাকেও আমরা অস্বীকার করতে পারছি না। এই বাস্তব ভিত্তি হলো
বস্তুর অণুপরমাণুর অন্তর্নিহিত এক অদৃশ্য এবং অজ্ঞাত শক্তি। অজ্ঞাত বস্তুর অন্তর্নিহিত এক অদৃশ্য এবং অজ্ঞাত শক্তির বলে বাহ্য বস্তু আমাদের বিভিন্ন ইন্দ্রিয়কে বিভিন্নভাবে উদ্দীপিত করে রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি গৌণগুণের ধারণার উদ্রেক করছে। মুখ্য গুণের ধারণার মূলে হলো বস্তুর অতি সূক্ষ্ম অদৃশ্য কণার দ্বারা সৃষ্ট ইন্দ্রিয় উদ্দীপনা। পার্থক্য হলো মুখ্য গুণের ধারণার অনুরূপ ধর্ম বস্তুতে আশ্রিত থাকে, কিন্তু গৌণ গুণের ধারণার অনুরূপ ধর্ম বস্তুতে আশ্রিত থাকে না। মুখ্য গুণগুলো যেগুলো থাকছে একদম সঠিকভাবে থাকছে, তবে গৌণ গুণগুলো বস্তুতে আশ্রিত না থাকলেও গৌণ গুণের ধারণার উৎপাদক শক্তি রূপে তাদের এক বস্তুগত ভিত্তি রয়েছে। রং, স্বাদ ইত্যাদি গৌণগুণের বলার অর্থ এই নয় যে এসব ধর্ম পাত্রগত, অর্থাৎ এগুলো সাবজেক্টিভ। এটা মানে এই রকমভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু এই রকমভাবে অর্থ দেখা দিচ্ছে না। বস্তু ধর্ম না হওয়ার জন্য লক এদের গৌণগুণ বলেছেন। আর গৌণগুণগুলো দেখা যাচ্ছে যে আমরা সব সময় দেখা যাচ্ছে একরকম হচ্ছে না, সময় বিশেষে এগুলো বদলে যাচ্ছে, তাই তিনি পার্থক্য করছেন। নাম্বার 1, অবিচ্ছেদ্যতা, ইনসেপারেবিলিটি। মুখ্য গুণ প্রত্যেক জড়বস্তুর সাধারণ গুণ। জড়বস্তু ছোট অথবা বড়, কঠিন অথবা তরল যাই হোক না কেন, তার বিস্তার, আকার, আয়তন এগুলো মুখ্য গুণ অবশ্যই দেখা যায় যে রয়েছে। অর্থাৎ মুখ্য গুণ বস্তুর অবিচ্ছেদ্য গুণ। একটা শস্যের দানাকে যত সংখ্যক অংশেই বিভক্ত করা হোক না কেন, প্রত্যক্ষযোগ্য খণ্ডাংশ মাত্রই কিন্তু বিস্তার গুণটা আশ্রিত থাকছে। সে তাকে যতই ছোট করা হয় না কেন শস্য দানাকে, সে কিন্তু যেভাবেই থাকুক দেখা হোক না কেন, সে কিন্তু কোনো একটা জায়গায় বিস্তৃত হয়ে থাকবে, তাই বিস্তার গুণটা রয়েছে। গৌণগুণ কিন্তু এই রকম নয়। গৌণগুণ হচ্ছে বিচ্ছেদ্য, কেন না তা সব জড় বস্তুর সারধর্ম নয়। সব বস্তু লাল নয়, সুগন্ধি অথবা সুস্বাদু নয়। যেমন সুরভিত আমরা যদি মাখনকে উত্তাপে তরল করলে সেই তরল পদার্থ আগে রং অথবা গন্ধ থাকে না, অর্থাৎ গৌণ গুণগুলোকে বিচ্ছেদ্য হয়ে যায়। আর মুখ্য গুণগুলো হচ্ছে অবিচ্ছেদ্য, এগুলোকে কখনো খণ্ডন করা যায় না। নাম্বার 2, অপরিবর্তনীয়তা, ইনভ্যারিয়েবিলিটি। পারিপার্শ্বিক অবস্থা ভেদে অথবা দ্রষ্টার শারীরিক অবস্থা ভেদে মুখ্য গুণের কোনো পরিবর্তন হয় না। যার আকার গোল তা সবসময় একই রকম অবস্থায় যেভাবেই হোক না কেন তা সবসময় গোল থাকবে। দিনের আলোয় গোল, অন্ধকারে গোল, স্পর্শ অনুভবে যেভাবেই হোক না কেন, দূর থেকে কাছে থেকে, সেটা কিন্তু একদম পুরো রাউন্ড যে সেটা কিন্তু গোলই হবে। স্থান কাল পাত্র ভেদে এই জাতীয় মুখ্য গুণের ধারণা কখনো ভিন্ন হয় না। পক্ষান্তরে দেখা যাচ্ছে স্থান কাল পাত্র ভেদে গৌণগুণের ধারণার যে পরিবর্তন ঘটে, দিনের আলোয় পরিবর্তন, রঙের পরিবর্তন, রাতের আলোয় পরিবর্তন, সুতরাং দেখা যাচ্ছে যে গৌণগুণগুলো পরিবর্তন হচ্ছে। যদি শরীর খারাপ হয় তাহলে দেখা যায় যে কোনো খাদ্যবস্তুর স্বাদ কিন্তু অন্যরকম মুখে লাগতে পারে। নাম্বার 3, কারণতা, কজালিটি। মুখ্য গুণ বস্তু ধর্ম হওয়ায় জড়বস্তু যার স্বরূপ আমাদের অজ্ঞাত মুখ্য গুণের ধারণার কারণ। এই অর্থে জড়বস্তুকে গৌণগুণের কারণ রূপে গণ্য করা যাবে না, কেননা গৌণগুণগুলো স্বরূপে বস্তুতে থাকে না। বস্তুতে যা থাকে তা হলো গৌণগুণ উৎপাদনকারী এক অজ্ঞাত এবং অদৃষ্ট শক্তি। নাম্বার 4, পরিমাপযোগ্যতা, মেজারেবিলিটি। মুখ্য গুণের পরিমাপ সম্ভব। বস্তুর আকার, আয়তন, বিস্তার, গতি, ভার এগুলো মুখ্য গুণগুলোকে সংখ্যাগতভাবে পরিমাপ করার মানদণ্ড সব কিছুই রয়েছে, কিন্তু রং, স্বাদ, গন্ধ এগুলোর গৌণগুণের এই যে সংখ্যাগত পরিমাণ করার কোনো কিন্তু আমাদের মানদণ্ড নেই। সমসাময়িক কালের জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং বুদ্ধিবাদী ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট একইভাবে 2 প্রকার বস্তু ধর্মের উল্লেখ করেছিলেন, কিন্তু লক তিনি যেভাবে পার্থক্য করেছেন গৌণগুণ এবং মুখ্য গুণে তার সমালোচনা হয়েছে। তিনি অবিচ্ছেদ্যতা সম্বন্ধে তিনি যেটা বলেছেন, মুখ্য গুণ এবং গৌণগুণ অবিচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ, তাদের কোনো একটা অন্যটাকে ছাড়া প্রত্যক্ষ করা যায় না, এমনকি চিন্তাও করা যায় না। যেমন রং ও আকার অবিচ্ছেদ্য, রংহীন আকার দেখা যায় না, চিন্তাও করা যায় না। দেয়ালের ওপর আকার বর্গাকার বা বৃত্তাকার আঁকলে সেই আকারের মধ্যবর্তী অংশের কোনো না কোনো রং অবশ্যই থাকবে। বার্কলে বলেছেন, আকার হলো রঙের প্রান্তরেখা, উভয়ের মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক, কাজেই রঙকে গৌণগুণ বললে আকারেও তাই বলতে হয়, আর আকারকে মুখ্য গুণ বললে রঙকেও তাই বলতে হয়।
আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।